ইলেকট্রাল বন্ড শুধুমাত্র ভারতের সবথেকে বড় নয়, পৃথিবীর সবথেকে বড় দুর্নীতি এবং তাতেই কিন্তু সাধারণ মানুষ শাস্তি দেবে মোদী সরকারকে, এমনটাই মন্তব্য করেছেন মোদী সরকারের যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার স্বামী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ। কিন্তু যারা এদেশ থেকে দুর্নীতি সরানো নিয়ে এতটাই সরব হয়েছে ইলেকট্রাল বন্ড নিয়ে, তাদের কি বক্তব্য? ইতিমধ্যেই এজেন্সির তৎপরতা, অরবিন্দ কেজরিওয়াল তিনি চলে গিয়েছেন কারাগারের অন্তরালে, কে কবিতা তিনিও কারাগারের অন্তরালেই রয়েছেন। আর এবার মহুয়া মৈত্র, তাকে নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরে যথেষ্ট আশঙ্কার মেঘ জমা হচ্ছে, কারণ আজ সিবিআই এর পর ইডি কিন্তু তাকে ডেকে পাঠিয়েছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই পরিচয় করে দেবো তাদের সঙ্গে। রাহুল চক্রবর্তী রয়েছেন সপ্তর্ষি চৌধুরী, চয়ন ভট্টাচার্য এবং প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায় আসবো। তবে শুরুতেই আপনাদের দেখাবো যে লোকসভা ভোটের আর এক মাসও যখন বাকি নেই, তখন জেলায় জেলায় কিভাবে রাজনৈতিক অশান্তির ছবি সামনে আসছে। ভোটের আগে ডায়মন্ড হারবারে অশান্তি, তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলেকে ধারালো অস্ত্রের কোপ, আহত কৌশিক জানাও তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। অভিযুক্ত নবনস্কর এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত, গ্রেপ্তার করা হয়েছে তাকে। কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। তবে আপনাদের জানিয়ে রাখি যে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এমনটাই প্রতিক্রিয়া বিজেপির। ভোটের আগে ডায়মন্ড হারবারে অশান্তির ঘটনা, তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলেকে ধারালো অস্ত্রের কোপ, আহত কৌশিক জানাও তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলে জানা যাচ্ছে। অভিযুক্ত নবনস্কর এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত, ঘটনার পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আপনারা দেখেছেন পিংলায় বিজেপি কর্মীর মৃত্যু এবং সেক্ষেত্রে অভিযুক্ত তৃণমূল। আর এবার ডায়মন্ড হারবারে অশান্তি, তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলেকে ধারালো অস্ত্রের কোপ এবং আহত কৌশিক জানা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। নির্বাচনী বন্ড নিয়ে আলোচনায় আসবো। নির্বাচনী বন্ড শুধু ভারতের নয়, সারা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি। এর জন্য নরেন্দ্র মোদীর সরকারকে ভুগতে হবে, ভোটারদের হাতে শাস্তি পেতে হবে মোদী সরকারকে। বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী ও বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকরের। My feeling is that the electoral bond issue will become a very major issue. I think because of the electoral bond issue, the fight is going to be between the BJP and the people of India, not necessarily between BJP and another political party or BJP-led alliance and another alliance. It's not that. So therefore, I think the electoral bond issue will gain even much more momentum, more than what it is already today. And it has already spun out of the control of the BJP and the BJP government. It is now reaching very fast to the common person. And everybody now is slowly understanding that this is not only the biggest scam in India, but this is the biggest scam in the world. So I think because of the electoral bond issue, this government will be very severely punished by the electorate. আমি সপ্তর্ষিকে দিয়ে আজকে আলোচনা শুরু করব। সপ্তর্ষি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে শুরু থেকে দুর্নীতি দমন নিয়ে তিনি অত্যন্ত সরব এবং এই 2024-এর লোকসভা নির্বাচনকে বলা যেতে পারে যে দুর্নীতি সরানোতে তিনি একেবারে বদ্ধপরিকর, যেখানে বারবার তিনি প্রত্যেকটা রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলকে নিশানা করে করে তাদের দুর্নীতির খতিয়ান দিচ্ছেন। সেখানে ইলেকট্রাল বন্ড, যেটা নাকি পৃথিবীর সবথেকে বড় দুর্নীতি বলে একজন অর্থনীতিবিদ দাবি করছেন, সেই নিয়ে বিজেপি চুপ কেন, মোদী চুপ কেন? দেখুন, নির্বাচনী বন্ড যেটা ইস্যুটা দেখতে পাওয়া গেছে, এটা এই নির্বাচনী বন্ড মাননীয় প্রধানমন্ত্রীর সময় থেকেই শুরু হয়েছে এবং দেখা গেছে যে সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে বা এসবিআই এর পরবর্তী ক্ষেত্রে শুধু ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে এটা একটা ইস্যু হিসেবে উনি তুলছেন। এটার কতটা সারবক্তা আছে সেটা সময়ের সঙ্গে বোঝা যাবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে নির্বাচন বন্ডের পাশাপাশি তৃণমূল কংগ্রেস যে লটারি থেকে যে টাকাটা এসছে, সেই টাকাটারও তো একটা ট্রান্সপারেন্সি আসতে হবে। আজকে নির্বাচনী বন্ড নিয়ে যে ইস্যুটা আমরা এখানে শুনছি বা দেখছি, এটা শুধুমাত্র একজনের মন্তব্যের মতন। এটা সময় বলবে এটা দুর্নীতি কতটা আছে, এটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। মনে হয় না যে জিনিসটা হচ্ছে এটা অনেকটা বেশি মানে ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে এটার সঙ্গে এতটা সারবক্তা মানুষ এটা নেবে না।
এবং এটা প্রমাণিত সেটাও হবে ভবিষ্যতে। বেশ, আমি একদম সপ্তর্ষির এই সারবত্তা কথাটা নিয়ে এবার রাহুলদার কাছে যাব। সারবত্তা আছে কি নেই, সুপ্রিম কোর্ট অবশ্যই যখন পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছে যে ইলেকট্রাল বন্ড অসাংবিধানিক, তা থেকেই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে যে ইলেকট্রাল বন্ড এবং তার সংক্রান্ত যে দুর্নীতি, যে বিপর্যয় সামনে এসেছে, সেটার সারবত্তা যথেষ্টই রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একেবারে পরাকালার যে বক্তব্য আমরা শুনলাম, সীতারামন তার স্বামীর যে বক্তব্য আমরা শুনলাম, সেখানে একটা জিনিস কিন্তু তিনি খুব স্পষ্ট করে দিয়েছেন, সেটা হচ্ছে লড়াইটা কিন্তু এরপরে হবে বিজেপি ভার্সেস সাধারণ মানুষ, বিজেপি ভার্সেস ইন্ডিয়া জোট বা অন্য কোনো রাজনৈতিক জোটের নয়। সেখানে লড়াইটা আরো বেশি তীব্র যখন হতে চলেছে, সেই অবস্থায় লড়াই শুধুমাত্র বিজেপি ভার্সেস সাধারণ মানুষ নাকি একই সারিতে তৃণমূল ভার্সেস সাধারণ মানুষ? না দেখো, প্রথম কথা হচ্ছে সুস্মিতা, একটা কথা খুব সিগনিফিকেন্ট এখানে, আজকে নির্বাচনী বন্ডে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস অনুদান নিয়েছে, এটা একদম ঠিক কথা। এখন কথা হচ্ছে যে যেহেতু স্ক্যাম বলছি, এবং বলছেন কে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী নিজে বলছেন, আমি ওই পরিচয় উজ্জ্বল রাখলাম। বাকি জায়গায় দাঁড়িয়ে আজকে নির্বাচনী বন্ডের টাকাটা যে পেয়েছে বিজেপি 6,700 কোটি টাকা বা 7,000 কোটি টাকা, সেই টাকাটা কোন উপায়ে এসছে? আজকে তৃণমূল কংগ্রেস যদি তুমি চ্যালেঞ্জ করো, আজকে আমরা কাউন্সিলে দাঁড়িয়ে বলতে পারি যে আমরা এই টাকা এখানে এইভাবে পেয়েছি। ভারতীয় জনতা পার্টি টাকাটা নিয়েছে, প্রথম কথা শাসক দল, আমি শেষ করি, প্রথম কথা বিজেপি শাসক দল, দ্বিতীয়ত তুমি যারা যারা অনুদান দিয়েছেন তুমি যদি যাও তাদের পুরো ব্যাপারটা দিয়ে গো থ্রু করো, তাতে দেখবে বেশিরভাগ নয় বরাত পাইয়ে দেওয়া হয়েছে, নয় ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হয়েছে। এই ইডি সিবিআই লাগিয়ে বা বরাত পাইয়ে দিয়ে যে টাকাটা নেওয়া, সেটা তো ডেফিনেটলি একটা স্ক্যাম। এবং আপনার কি মনে হয় যে এখানে এই যে মার্টিন সান্টিয়াগো সবথেকে বেশি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে, মানে তথ্য যা সামনে এসেছে, যাতে তৃণমূল কংগ্রেসকে 542 কোটি টাকা তিনি দিয়েছেন, বেশ, তো তাহলে সেখানে তার বদলে তো ডিয়ার লটারি এ রাজ্যে কিভাবে একেবারে ফুলে ফেপে উঠেছে এবং তার জন্য কিভাবে মানুষজনকে পথে বসতে হয়েছে, সেটা নিশ্চয়ই আপনার মনে থাকবে। 13 বছর শাসন ক্ষমতায় আছে এবং সেখানে দাঁড়িয়ে 12% যদি অনুদান হয়, একটা কথাই বলি, সেখানে প্রায় 50% পেয়েছে ভারতীয় জনতা পার্টি, 7,000 কোটি টাকা। এবং তোমাকে আমি আবার বলছি, এর পেছনে নেপথ্যে দাঁড়িয়ে যে পার্সেন্টেজের হিসেবে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে আছে, কিন্তু এখানে সবথেকে বেশি বলার জায়গা বোধহয় এই মুহূর্তে চয়ন দাদের রয়েছে, কারণ আর যাই হোক বামেরা এই তালিকায় নেই, বামেরা এখানেও শূন্য, এবং এই শূন্যটা কিন্তু একেবারে পজিটিভ, এই শূন্যটার একটা পজিটিভ এফেক্ট রয়েছে। চয়নদা, পার্সেন্টেজের হিসেব যাই হোক না কেন, দুর্নীতি বিজেপি করলেও দুর্নীতি, তৃণমূল করলেও দুর্নীতি। মানুষ যদি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ দেখান, মানুষ যদি বিজেপির বিরুদ্ধে ভোট বাক্সে মতাদর্শ দেন, তাহলে সেটা কিন্তু সেই জনাদেশ কিন্তু তৃণমূলের বিরুদ্ধেও পড়বে, দোষ সকলের ক্ষেত্রেই। নিশ্চিতভাবেই আপনি যেটা বললেন সঠিক, এবং এই মামলাটা আমরাই করেছিলাম, এই মামলাটা আমরাই করেছিলাম, তার রেজাল্ট এখানে। এবং আমি খুব গর্বিত, আমার রাজ্যের রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম প্রথম এই বিষয় নিয়ে পার্লামেন্টে বক্তব্য রেখেছিলেন, এবং অরুণ জেটলি সে সময়কার অর্থমন্ত্রী যা বলেছিলেন সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি আনার জন্য বিষয়টা করা হচ্ছে, কিন্তু দেখা গেল ট্রান্সপারেন্সি আসেনি। উল্টে যে ঘটনাগুলো ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে যাদের এমনি প্রফিট 10 লক্ষ কোটি টাকা, তারা 300 কোটি টাকার বন্ড কিনেছে। এই রহস্যটা ওই যারা আমরা দিল্লিতে এখন আমাদের নেতৃত্ব বলছেন চান্দা দো ধান্দা লো, এই বিষয়টা চলে আসছে, এবং একটা এক ধরনের তোলাবাজি। যেটা আপনাকে এই প্রশ্নের উত্তরে বলি যে তৃণমূলের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, এই চিটফান্ডের সময়কার যে ঘটনাগুলো সেগুলো মনে পড়েছে। একই অ্যাড্রেসে 23টা কোম্পানি, একই অ্যাড্রেসে 23টা কোম্পানি তারা টাকা পেয়েছে। পশ্চিমবাংলায় বৈশিষ্ট্যটা হচ্ছে সবচেয়ে বেশি শেল কোম্পানি, যেটাকে এখন কথা বলা হয় ম্যানেজমেন্ট, আমরা শেল কোম্পানি পড়িনি কখনো। এই শেল কোম্পানির অস্তিত্ব কিন্তু ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে পাওয়া গেছে, ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে বেশি পশ্চিমবাংলায়। কাজেই দুর্নীতিটা দুর্নীতি। একটা কথা মনে রাখতে হবে, এটা অবশ্যই আমি খুব স্পষ্টভাবেই জানাতে চাই, আরএসএস এর পত্রপত্রিকা পড়ে যেটা আমার ধারণা হয়েছিল সেটা হচ্ছে যে আরএসএস কিন্তু এই ধরনের অনুদানের বিরোধী, হ্যাঁ, অবস্থানগতভাবে, কিন্তু কোনো কারণে মেনে নিতে হয়েছে। 1, 2 হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশের রাজ্য বিজেপির মুখপাত্র হিসেবে একসময় কাজ করেছেন এই পরাক্কর প্রভাকর। কাজে তার মন্তব্য ওটা শুধুমাত্র অর্থনীতিবিদ হিসেবে মতাদর্শগতভাবে বিরাট তাৎপর্যপূর্ণ। না, কমরেড চয়ন যেটা বললেন, তো উনি কার প্রতিনিধি জানেন, আরএসএস এর না সিপিএম এর, যাকে সে পরে কথা। আজকে দাঁড়িয়ে একটা বিশেষ রাস্তার উপরে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টির পরপর যে প্রাসাদ প্রতিম যে বাড়িগুলো, সেগুলো খালি কৌটো নাচে আসেনি, এবং আজকে আপনাদের তদন্ত করতে টোটাল সম্পত্তির পরিমাণ 700 কোটি টাকা। এই টাকা কি কৌটো নাচে আসে? তৃণমূল কংগ্রেস তো আদালতে যেতে পারে,
দাবি তো জানাতে পারে তদন্তে, রাস্তা তো খোলা। দেখাবো যে বিজেপি কোন সংস্থা থেকে কত টাকা অনুদান পেয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। বিজেপি যে টাকা পেয়েছে তার ধারে কাছে কেউ নেই। তথ্য অনুযায়ী বন্ড থেকে রাজনৈতিক দলগুলির মোট যা আয় হয়েছে বিজেপি একাই তার প্রায় 47% পেয়েছে। লক্ষ্মী লাভের সেই তালিকায় বিজেপির ধারে কাছে নেই কংগ্রেস, তারা নেমে গেছে তৃতীয় স্থানে। উল্টে বিজেপির পরে সবচেয়ে বেশি লাভ হয়েছে তৃণমূলে। পরিসংখ্যান বলছে হায়দ্রাবাদের সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিং 584 কোটি টাকা চাঁদা দিয়েছে বিজেপিকে। এছাড়াও কুইক সাপ্লাই চেন নামক সংস্থা থেকে বিজেপি পেয়েছে 375 কোটি। বেদান্তের থেকে গেরুয়া শিবির পেয়েছে 226 কোটির বেশি টাকা। ভারতী এয়ারটেল দিয়েছে 197 কোটি। মদনলাল লিমিটেড 175 কোটির বেশি। কেভেন্টার ফুড পার্ক বিজেপিকে দিয়েছে 144 কোটি টাকা। ডিএলএফ দিয়েছে 130 কোটি টাকা। বিড়লা কার্বন দিয়েছে 105 কোটি। ফিউচার গেমিং 100 কোটি টাকা দিয়েছে বিজেপিকে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো। সলিল বাবু, আপনার কি মনে হয়, মানে আমরা যখন নোটবন্দি দেখেছিলাম তখনও কিন্তু বলা হয়েছিল যে কালো টাকাকে কিন্তু বাজার থেকে উদ্ধার করার জন্য মূলত নোটবন্দি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই নোটবন্দির ফলাফল আমরা দেখেছি, সাধারণ মানুষের হেনস্থা সে বোধহয় আজকেও যায়নি। যারা একেবারে নিচু তলার যে ব্যবসায়ীরা তারা বোধহয় আজও সেই ভুক্তভোগী হয়ে রয়ে গিয়েছেন। তারপরে এখন কালো টাকা উদ্ধার করার জন্য হই হই রই রই পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। কিন্তু সেই কালো টাকাতে সব থেকে বেশি প্রভাবিত যারা হয়েছেন তার নাম বিজেপি। তাহলে শুধুমাত্রই প্রচার সর্বস্বতা, গোটা ব্যাপারটাই কি আসলে লোক দেখানো? দেখো, বেনিফিটেড তো বিজেপি। দেখো, বেনিফিটটা দু রকমের হয়েছে। এই যে ইলেকটোরাল বন্ডে বেনিফিটটা দু ধরনের হয়েছে। একটা হচ্ছে তোমার যে বেনিফিট ফর আলটেরিয়ার গেইন, মানে তুমি ইলেকটোরাল বন্ডে টাকাটা দিয়েছে তার এগেনস্টে সুবিধে পেয়েছে, প্রচুর সুবিধা পাচ্ছে তারা। আর একটা বেনিফিট হচ্ছে মানি লন্ডারিং হচ্ছে। তুমি দেখবে অনেকগুলো কোম্পানি আছে এই ডিয়ার লটারি থেকে আরম্ভ করে বেশ কিছু, যাদের ইনকাম তোমার 50 কোটি টাকাও নয়, প্রফিট 16 কোটি 20 কোটি, তারা দিচ্ছে 561 কোটি। এটা মানি লন্ডারিং, ওই ড্রপ বক্সে ফেলছে। সুতরাং এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট, এবং এটা কিন্তু হাই, এবং উনি কি বলছেন, ইট হ্যাজ বিন স্পিনিং আউট টু দ্য পিপল। এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে হচ্ছে না, এটা কিন্তু ইট ইজ স্পিনিং আউট টু দ্য পিপল। মানে এই করাপশনটা এমনভাবে মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে, মানুষের সঙ্গে কিন্তু যুদ্ধটা শুরু হবে এবার এই ইলেকটোরাল বন্ড নিয়ে। এইবার আমার কথা হচ্ছে যে এই ইলেকটোরাল বন্ড যদি সুপ্রিম কোর্ট যদি স্পেসিফিক অর্ডার এখনো না দেন, খালি উনি অবজারভেশন করে যদি ছেড়ে দিলে তো হবে না, অ্যাপেক্স কোর্টকে বলতে হবে হোয়েদার ইট ইজ প্রহিবিটেড অর নট প্রহিবিটেড। হয়ে গেল দাদা? না, উনি তো অবজারভেশনটা দিয়েছেন, উনি কোন অর্ডার পাস করেন। অর্ডার পাস মানে নির্বাচন কমিশনকে ডিক্লারেশনটা দিতে বলা হয়েছিল, সেটা পরিষ্কার করে দিয়েছে। এখনো বসে আছে চুপ করে, যা সিটিং টাইম। এটা কিন্তু স্পেসিফিক অর্ডার লাগবে whether it is prohibited or non prohibited। এটা যদি না হয় তাহলে কিন্তু আমরা উইল বি ফোর্সিং। বেশ, আমি সপ্তর্ষির কাছে এই জায়গায় আসবো। সপ্তর্ষি, 2016 সেই নোটবন্দি, মানুষের হেনস্থা, মানুষের প্রাণ যাওয়ার মতো ঘটনা, তারপরেও যদিও 2019-এ আমরা দেখেছি প্রচুর জনাদেশ নিয়ে কিন্তু বিজেপি সরকার দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। কোথাও সেই ভরসাতেই কি এখনো রয়েছে বিজেপি যে তৃতীয়বারের জন্য তারা সামনে চলে আসবে এবং তারা আবারও বিপুল জনাদেশ পাবে, 400 পার হয়ে যাবে এবং ইলেকট্রাল বন্ড আখেরে কোনো প্রভাব ফেলতে পারবে না? শুনুন, দেখুন, প্রত্যেকবার বিজেপি যখন প্রত্যেকবার লড়াই করে তখন বিরোধীদের এরকম একটা করে প্রপাগান্ডা থাকে, কখনো পেগাসাস আসে, কখনো নোটবন্দি আপনার ক্ষেত্রে একটা অর্থনীতিতে একটা মানে দিকপ্রস্ত ছিল। এবং একই জিনিস এই প্রচারটা শুরু হয়েছে। এই প্রচারের আমি প্রথমে বলছি যে 500,000 তুলে নেওয়ার পর বাজারে 2000 টাকা আনা হয়েছিল, সেটাও তো তুলে নিতে হয়েছে। না, তুলে নেবে, আপনার যত কারেন্সি ছোট করা হবে তত বেশি আপনার প্রথমে বোঝা যাবে না। যে কোনো সময় আপনার কাছে যদি আজকে 500 টাকার নোটের থেকে 100 টাকার নোট আপনি যদি বেশি রাখেন, ক্যারি করতে অসুবিধা হবে, আপনার গুছিয়ে রাখতে অসুবিধা হবে। এই যে ধরুন কংগ্রেসের বা তৃণমূলের যে নেতাদের বাড়িতে যে টাকাগুলো পাওয়া যাচ্ছে, এই টাকাটার আপনি বলুন আজকের দিনে যে যদি অল্প বিস্তর টাকা তো নয়, একজনের বাড়িতে গেলে অন্তত 40-50 লাখের নিচে কাউকে পাওয়া যাচ্ছে না, কোটিতে গল্প হচ্ছে। তো সেই জায়গায় ঘুষের টাকা হোক, মানুষের টাকা হোক, সারদা কেলেঙ্কারির টাকা হোক, যেরকমই টাকা হোক, টাকা মানুষের যেটা নয়, মানে যেটা পাওয়ার কথা নয়, সেই রাজনৈতিক নেতারা সেটাকে
অর্জন করেছে, ক্ষমতা দুর্নীতি একটা ইনস্টিটিউশনের পর্যায়ে নিয়ে গেছে। আজকে আপনারা ইলেকটোরাল বন্ড নিয়ে বলছেন 100 বার, এটা বিচারাধীন রয়েছেন এবং এটা থেকেও আমি বলছি এই প্রচার এই প্রতিবাদ যেটা চলছে এখান থেকে আবার আশু ফল আসবে। এখানে বিজেপি 400 ম্যান্ডেট নিয়ে আসবে, মানে ইলেকটোরাল বন্ডও কোনো প্রভাব ফেলতে পারবে না আপনি বলছেন? বিষয় নয়, এটা প্রচার, এটা বিরোধী প্রচার চলছে এবং এই প্রচার থেকে বেরিয়ে আসবেই। আমার যতদূর ধারণা নির্মলা সীতারামনের স্বামী বোধহয় কোনো বিরোধী দলের প্রতিনিধি নন, এটাই তিনি একজন অর্থনীতিবিদ। সাধারণ মানুষের চোখ খুলে যাচ্ছে, একটা জিনিস তো মানতেই হবে চন্দা, সাধারণ মানুষের চোখ খুলে যাচ্ছে। সাধারণ মানুষ এটা বুঝতে পারছেন যে কোটি কোটি টাকার বিনিময় যারা টাকা দিচ্ছেন তারা কি কি সুবিধা পাচ্ছেন, এই সাধারণ সমীকরণটুকু বোঝার বুদ্ধি বোধহয় এদেশের মানুষের আছে। কোথাও বিজেপি কি সেটাতেও আস্থা রাখছে না? আস্থা রাখতে পারছে না। এটা একটা বৈশিষ্ট্য আপনি দেখে নেবেন। বিজেপি যেমন জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, আর তেমনি তৃণমূলও চাকরি প্রার্থীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আমি একটু নির্দিষ্টভাবে বলছি, ওষুধের দাম মারাত্মক বেড়ে গেছে, ওষুধের দাম মারাত্মক বেড়ে গেছে। এই যেভাবে টাকা একদম আদায় করা হয়েছে, যে ওষুধের অন্তত 6 থেকে 7টা ওষুধের কোম্পানি, বড় ওষুধের কোম্পানি, তারা টাকা দিয়েছে, ওষুধের দাম বাড়িয়েছে, জীবনদায়ী ওষুধের দাম লাফিয়ে বাড়ছে। এই জায়গায় কোনো মাথাব্যথা নেই। 7,000 কোটি টাকা পাওয়া নিয়ে যখন তরজা চলছে, তখনই এবারে লোকসভা ভোটে লড়ছেন না নির্মলা সীতারামন। ভোটে লড়ার মতো অর্থবল নেই তার, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দলের সভাপতি আমাকে দক্ষিণ ভারতের অন্ধ্র বা তামিলনাড়ু থেকে লড়ার প্রস্তাব দিয়েছিলেন। সমস্যা হলো ওখানে জেতার জন্য আপনি কোন সম্প্রদায় বা ধর্মের অন্তর্ভুক্ত সেটা জরুরি। দল সৌজন্য দেখালেও আমার যুক্তি মেনে নিয়েছে, তাই আমি ভোটে লড়বো না বলে জানালেন নির্মলা সীতারামন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে যে এবারে লোকসভা ভোটে লড়ছেন না নির্মলা সীতারামন। ভোটে লড়ার মতো অর্থবল নেই তার, এমনটাই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অর্থবলে বলিয়ান বিজেপির কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তার অর্থবল নেই ভোটে লড়ার জন্য। সপ্তর্ষি, দেখুন, দল কাকে কোথায় কখন প্রার্থী করবে এটা দলের নিজস্ব সিদ্ধান্ত। দলের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে লোকসভায় কে কোথায়। দেখুন, আপনি এই প্রশ্ন বলছেন, এই আপনার সন্দেশখালী থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ভদ্রমহিলা, এক প্রতিবাদী মুখকে আমরা পেয়েছি, যাকে আমরা বসিরহাটের প্রার্থী তৈরি করতে পেরেছি। কেরালে আমরা এক ভদ্রমহিলাকে দাঁড় করিয়েছি যিনি করাপশনের এগেনস্টে লড়াই করেছেন। অর্থাৎ আমাদের ক্ষেত্রে প্রার্থী চয়নটা সম্পূর্ণ নির্ভর করে যে তার কাজের উপর। আপনার কি মনে হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যিনি ইতিমধ্যেই বাজেট পেশে নিজের রেকর্ড তৈরি করেছেন, তিনি উপযুক্ত প্রার্থী নন? প্রথমত এটা আপনার ব্যক্তিগত মন্তব্য, তার কারণ দল কিন্তু তাকে প্রস্তাব দিয়েছে। নির্মলা সীতারামন বলছেন তিনি ভোটে লড়বেন না এবং খুব উল্লেখযোগ্যভাবে ধর্মের উল্লেখ করছেন তিনি। অর্থাৎ যে বাইনারি পলিটিক্সের অভিযোগ ওঠে, রাহুলদার কাছে যাব, যে বাইনারি পলিটিক্সের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে, দল সিদ্ধান্ত নিয়েছে, তো দল প্রস্তাব দিয়েছে, তিনি রিফিউজ করেছেন। স্টুডিওর মত নিয়ে কিছু হয় না, দলের উনি নিজে দক্ষিণ ভারতীয়, কিন্তু তিনি তাকে যখন আসন নির্বাচন করে দেওয়া হচ্ছে একদম, এবং তার জন্য অর্থবল নেই ভোটার এবং একেবারে যে ভোট বাইনারির অভিযোগ ওঠে রাহুলদা, যেখানে ধর্মের ভিত্তিতে ভোট করে বিজেপি, যে অভিযোগটা এতদিন বিরোধীরা করতো, এবার একেবারে ঘরের ভেতর থেকে উঠছে। নির্মলা সীতারামন 6বার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি এবার সেই অভিযোগ করছেন। দেখো, প্রথম কথা হচ্ছে পরপর ভারতীয় জনতা পার্টির ভেতর থেকে একটার পর একটা আসতে আরম্ভ করবে। যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভারতীয় জনতা পার্টির, যাদের সেন্সিবল মানুষ, তারা প্রতিবাদ তো করবেনই আজকে। আজ যেভাবে যে কায়দায় দাঁড়িয়ে যারা এই জায়গায় লড়ছে, লড়ে ক্ষমতায় এনেছে ভারতীয় জনতা পার্টিকে, আমি ধরে নিই দিলীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রী মুক্তি করেছেন, আমি সেটি কথায় যাচ্ছিলাম। দিলীপ ঘোষ দাঁড়িয়ে অন্তত 19খানা সিট নিয়ে এসছে, এতটা বিধানসভায় সফল প্রার্থী, এবং তিনি নিজে জিতেছেন। তার উপকার তিনি মানে তার বদলে রিটার্ন কি পেলেন? তার বদলে রিটার্ন পেলেন, তাকে ওখান থেকে সরিয়ে ধাক্কা মেরে পাঠিয়ে দেওয়া হলো। আপনার বক্তব্য রিটার্ন পাননি বলে? রিটার্ন পাননি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি 6বার বাজেট পেশ করেছেন, তিনি রিটার্ন পাননি। আজকে দাঁড়িয়ে ভেতরে কি চলছে তুমি জানো না, ইউ নেভার নো যে ভেতরে কি চলছে। আজকে ভারতীয় জনতা পার্টির যে অবস্থা, বাজেট টাকা দরকার সেটা তার নেই। সেটাই তো সমস্যা। তুমি বাইনারি দেশের বাজেট করেন, তার নিজের বাজেটে ঘাটতি পড়ছে। জয়ন্দা, কি পরিমাণ বাজেট লাগে? এখানে একদম এতক্ষণ ধরে নানাভাবে ডিফেন্ড করার চেষ্টা করা হলো। আমরা যখন নোটবন্দির বিরোধিতা করেছিলাম তখন আমাদের দেশাত্মবোধী সংশয় প্রকাশ করা হলো। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে ইলেকটোরাল বন্ড নিয়ে ডিফেন্ড করার জায়গায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নেই, ব্যাকফুটে চলে গেছেন, যে কারণে দল বলা সত্ত্বেও উনি দাঁড়ালেন না। বাইনারি পলিটিক্সের বিষয়টা তো আছেই। উনি নিজে দেখুন, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির প্রাক্তনী,
তিনি বিজেপি করলো ঠিক। ধর্মের পরিচয় তাকে ভোটে লড়তে হবে, এবং এক্ষেত্রেও তার জয়ন্ত, দ্বিধাদ্বন্দ্ব এখানে কাজ কি আরেকটা করেছে। খুব জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে জয়ন্ত, দক্ষিণ ধর্ম ভারত, ধর্ম যেখানে কথা এই বলছেন, মুহূর্তে মোহাম্মদ বিজেপি সেলিম কোথাও এবং নেই, কমিটিতে এত গোটা ঢোকানো দক্ষিণ হয়নি ভারতে কেন? বিজেপির কোনো কি অস্তিত্ব নেই, কারণ সেখানে ছিল? এই কি মুহূর্তে কারণে নির্মলা ছিল? সীতারামনকে অবশ্যই। দাঁড় করানো মোহাম্মদ চ্যালেঞ্জ। সেলিম আমার পার্টি পলিট ব্যুরো আরে সদস্য। আপনার পলিট ব্যুরো সদস্য আরে, কবে আরে, হয়েছেন? কি কারণে তাকে আরে, আটকানো প্রথম হয়েছিল? কথা হচ্ছে আরে মোহাম্মদ প্রথম থেকে সেলিম, বলুন, মোহাম্মদ সেলিম। রেজ্জাক মোল্লা যখন মোহাম্মদ আপনার সেলিমের দলে সাথে ছিল তখন তোমরা যাবেন না, মোহাম্মদ ধর্মের সেলিমের গল্প রাজনীতি শোনাবেন না। প্রধান দিয়ে- বামপন্থীরা এক মিনিট থামো, একবার থামো। যেভাবে ধর্ম নিয়ে খেলেছে, সব বাংলা থেকে- রাজনীতিতে কেউ খেলেনি। আচ্ছা, সব থেকে একবার থামো। জয়ন্ত, 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 একবার দাঁড়ান, দাঁড়ান। পণ্ডিত আপনি বলুন, আপনি বলুন আস্তে। মোহাম্মদ সেলিম এবং রেজ্জাক মোল্লাকে কেন জয়ন্ত, 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 জয়ন্ত। নির্মলা সীতারামন তিনি নিজে একজন দক্ষিণ ভারতীয়, কিন্তু এই মুহূর্তে দক্ষিণ ভারতে বিজেপির কোনো অস্তিত্ব নেই কোথাও, তাকে একেবারে চ্যালেঞ্জের মুখে খাদের ধারে ঠেলে দিচ্ছে দল, এটা বোধ করে কি ফিরে এলেন? অবশ্যই অবশ্যই, তার কারণ হচ্ছে যা যা অপ্রিয় সিদ্ধান্ত তার মুখ দিয়ে বলানো হয়েছে, সমস্ত এই যে জনবিরোধী বাজেটগুলো যেগুলোতে আমরা সমালোচনায় বিদ্ধ করেছি সেগুলো তার মুখ দিয়ে বলানো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, নরেন্দ্র মোদী যে অর্থনৈতিক ব্যর্থতা, যেটা আজকে 80 কোটি বেকারের তো 80% বেকার যুবকের দায় তো তাকে নিতে হবে, কর্মহীন গ্রোথের, জবলেস গ্রোথের তাকে নিতে হবে। না, চল, এই যে চল, জায়গাটা চল, দাঁড়িয়ে চল। ওনাকে তো কৈফিয়ত তো দিতে হবে। নির্মলা এই- সীতারামনের হাজবেন্ড, আমি কোনো সম্পর্কে ব্যক্ত হয়ে যাচ্ছি না, কিন্তু এই যে উক্তিটা করেছেন এটা একদম যে হঠাৎ করে হয়েছে তা নয়, এটা পরিকল্পিত। এবং আজকে দাঁড়িয়ে আমার মনে হয় পরিকল্পিত উক্তি কেন করেছেন, কোথায় পরিকল্পনা? আজকে এই যে কেন পরিকল্পনা, আজকে ওনার কাছে কোনো রকম এক্সকেপ রুট নেই নির্মলা সীতারামনের তাই কি? কাছে, একদম নেই। তাহলে আমি আপনাকে মনে করিয়ে দিই, নির্মলা সীতারামনের স্বামী অতীতেও কিন্তু নির্মলা সীতারামন বাজেট পেশ করার পর সব থেকে কড়া সমালোচনা কিন্তু তার স্বামী কিন্তু করেছিলেন।